Green Touch, a program for basic challenge. বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আই থিঙ্ক আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে দাঁড়িয়েছি সেটা হলো আপনি কি কি পড়বেন। আমাদের মোটিভেশন বলা চলে না, ইন্সপায়ারেবল একটা ভিডিও ছিল, গত ভিডিওটা আপনারা হয়তো দেখেছেন এবং আমার ভালো লাগছে, দেখছি বেশ ভিউয়ার্স হয়েছে। আপনি কেন পড়বেন এর উপর একটা ভিডিও আছে, যদি আপনি না দেখে থাকেন ভিডিওটা দেখে নেবেন, তাহলে আজকের ভিডিওটা আপনার বুঝতে বেশি সুবিধা হবে। আজকের ভিডিওটা হলো আপনি কি কি পড়বেন, কেন পড়বেন, এই প্রশ্নের পরিপ্রেক্ষিতেই কিন্তু চলে আসে যখন আপনি ডিসিশন নিলেন আপনি পড়বেন, তখন আপনাকে বুঝতে হবে আপনি কি কি পড়বেন। তাই আজকে আমাদের ভিডিও টপিকসটা হলো আপনি কি কি পড়বেন। দেখেন, এটা খুবই খুবই একটা জটিল কোশ্চেন, খুব জটিল একটা প্রশ্ন। কীরকম একটা জটিল প্রশ্ন? আমাদের দেশের না, শুধু সারা বিশ্বের প্রেক্ষাপটেই আমরা বলতে পারি স্টুডেন্ট বা ছাত্রছাত্রীদের এটা একটা রেগুলার বৈশিষ্ট্য, এদের একটা সাধারণ বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য? যে আপনি যখন স্টুডেন্ট, যখন আমরা পড়তে বসলে কি পড়বো সেটা সাধারণত খুঁজে পাই না। কি পড়বো আমি সেটা সাধারণত খুঁজে পাই না। আমি আমার স্টুডেন্ট লাইফে দেখেছি, হ্যাঁ, যখন পড়তে বসলাম কি পড়বো সেটা কিন্তু খুঁজে পাওয়া অনেকটাই দুরূহ ব্যাপার। তো আপনি কিভাবে খুঁজে পান আমি জানি না। কি পড়বো, কি কি পড়বো এটা খুঁজে পাওয়া কিন্তু খুবই জটিল একটা সমস্যার বিষয়। তবে একটা বিষয় আমরা লক্ষ্য করেছি যে দেখা যায় যে আমরা সাধারণত সারা বছর পড়ি বা না পড়ি, পরীক্ষার আগের দিন বা আগের রাতে কিংবা একদিন আগে আমাদের পড়াশোনার উপরে যে বিষয়ে আগামীকাল পরীক্ষা হবে, বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে এটা দেখা যায় যে আজ আগামীকাল যে বিষয় পরীক্ষা হবে আজ তার উপরে খুব মনোযোগ আসে, খুব মনোযোগ আসে। আর আমরা পড়িও, অনেক পড়াশোনা করি এবং তারপরের দিন পরীক্ষা দিতে যাই। তো আমাদের কাছে মনে হয় যদি এভাবে আমরা সারা বছর করতে পারতাম তাহলে রেজাল্ট অনেক ভালো হইতো। কিন্তু বিষয়টা হলো কিভাবে যেন ওই পরীক্ষার আগের দিন আমাদের ব্রেনের মধ্যে সব কিছু গোছালো হয়ে যায়, যে আমরা কি পড়বো, কোনটা পড়বো, সব কিছু যেন একটা সিরিয়ালে একটা গোছালো পরিস্থিতির মধ্যে চলে আসে। তো এই যে ব্যাপারটা, এই যে গোছালো পরিস্থিতির মধ্যে চলে আসলো, কেন আসলো? কারণ আপনার এখানে আন্তরিকতার পূর্ণতা ছিল। আপনার আগামীকাল পরীক্ষা, এটা আপনার মধ্যে কিন্তু আন্তরিকতার পূর্ণতা ছিল, যে কারণেই কিন্তু এখানে একটা সুশৃঙ্খল ভাব চলে এসেছে। অনুরূপভাবে আপনি যদি পড়ার আগে আন্তরিকতার পূর্ণতা নিয়ে আসতে পারেন তাহলে আপনার পড়ার মধ্যে একটা সুশৃঙ্খল মনোভাব চলে আসবে, আপনি কি পড়বেন সেটা কিন্তু বুঝতে পারবেন একেবারে স্বাভাবিকভাবেই। তো এখানে মুখ্য কথা হলো, দেখেন, এই যে আপনি পরীক্ষার আগের দিন বুঝতে পারলেন আপনাকে কি কি পড়তে হবে, এবং পরীক্ষার আগের দিন কোন কোন টপিকস কমন সবচেয়ে বেশি, যে বিষয়টা আপনি ব্রেনের ভিতরে আস্তে 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 উপলব্ধি করলেন এবং সেই অনুসারে আপনি অধ্যয়ন করলেন, পরীক্ষার হলে গিয়ে প্রশ্নগুলো কমনও পেলেন, কিন্তু আপনি অল্প সময়ের মধ্যে আপনি আপনার কোর্সটা এক রাতের মধ্যে পুরোপুরি সম্পন্ন করতে পারেন নাই বিধায় কিছু কিছু প্রশ্নের অ্যান্সার আপনি পূর্ণাঙ্গ করতে পারেন। কিন্তু দেখেন, এই যে আপনি যেমন মনে করলেন আগামীকাল আপনার পরীক্ষায়, আজকে আপনি সুশৃঙ্খলভাবে সব কিছু তৈরি করলেন। তো এমন যদি একটা পরীক্ষাকে যদি আপনি সামনে নেন, যেমন দেখেন আমরা পৃথিবীতে আসছি, পবিত্র কোরআন সেখানেও কিন্তু বলা আছে যে আমরা যে পৃথিবীতে আসছি এই পৃথিবীটা বা এই দুনিয়াটা আমাদের পরীক্ষা ক্ষেত্র, আর আখিরাত সেখানে আমরা রেজাল্ট পাবো। তার মানে আমি আজ জীবিত আছি, বেঁচে আছি, কালকে বেঁচে থাকবো কি থাকবো না আমি আপনি কেউ বলতে পারবো না। আপনি কালকে থাকবেন কি থাকবেন না সেটা কিন্তু আমরা কেউ বলতে পারতেছি না। তো এই যে আমাদের দুনিয়ার পরীক্ষা ক্ষেত্র, যে কোনো মুহূর্তে কিন্তু আমাদের পরীক্ষাটা শেষ হয়ে যেতে পারে। আমরা কিন্তু জানি না কখন আমাদের পরীক্ষা শেষ হবে, যে কোনো মুহূর্তে আমাদের পরীক্ষা শেষ হয়ে যেতে পারে। কিন্তু পৃথিবীতে আমরা যখন পরীক্ষা দিতেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, তখন কিন্তু একটা নির্ধারিত সময় থাকে। যেমন আপনারা যারা এসএসসি পরীক্ষার্থী, আপনারা কিন্তু জানেন 2021 সালের
2021 সালে সাধারণত ফেব্রুয়ারি মাসে, করোনা পরিস্থিতি না থাকলে ফেব্রুয়ারি মাসে আপনাদের পরীক্ষাটা হতো। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত হয়তো শিক্ষা প্রতিষ্ঠান বা আপনার শিক্ষা মন্ত্রণালয় থেকে পরিষ্কার কোনো সিদ্ধান্ত জানানোর কথা না, না জানাইতেও পারে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু বুঝতে পারতেছেন যে হয়তো আপনার এপ্রিল মে, মার্চ এপ্রিল মে এই সমস্ত মাসে চলে যেতে পারে আপনার পরীক্ষাটা। তো এখন দেখেন, আপনার যেহেতু পরীক্ষাটা দূরে, আপনার মাথার মধ্যেও কিন্তু পড়াশোনার কোনো প্যারা বা পড়াশোনার কোনো চিন্তা এগুলো কিন্তু সঠিকভাবে কাজ করতেছে না। পরীক্ষার আগের দিন যেভাবে কাজ করতো, পরীক্ষার 2 মাস আগে 3 মাস আগে সেভাবে কিন্তু কাজ করে না। তো অনুরূপভাবে আপনি মনে করেন এইচএসসি পরীক্ষার্থী, তো সেক্ষেত্রে আপনার পরীক্ষাটাও হতে পারে এমনি সাধারণত এপ্রিলে হতো, আপনার জুলাই আগস্টে হয়তো যাইতে পারে, কবে হবে জানি না, হতে পারে এরকম। তো সেই ক্ষেত্রেও আপনি যেহেতু বুঝতে পারতেছেন 2021 সালের জুলাই আগস্টে হয়তো আমার পরীক্ষা হতে পারে, সুতরাং আপনার পরীক্ষা সংক্রান্ত প্যারা কিন্তু আপনার মধ্যে নাই। তো স্বাভাবিকভাবেই আপনি কি পড়বেন কি পড়বেন এটা তো আপনার মাথায় আসার কথা না। কি পড়বেন কি পড়বেন এটা আপনার মাথায় আসার কথা না। কেন আসবে? কারণ আপনার পরীক্ষা নিয়ে তো কোনো প্যারা বা টেনশন বা তো কোনো চিন্তা আপনার মাথার মধ্যে নেই। এখন আসেন, আপনি ভাবেন যে আপনার আগামী 1 মাসের মধ্যে পরীক্ষা, আপনি ভাবেন 15 দিন পরে আপনার পরীক্ষা, অথবা আপনি যদি মনে করেন 2 মাস পরে আপনার পরীক্ষা, ওইভাবে কিন্তু আপনি একটা প্রিপারেশন নিতে পারেন, একটা চিন্তা করতে পারেন যে আমি পরীক্ষা। কিন্তু যারা আমরা এই সময়, আমাদের যে সময়টা, এই সময়গুলোকে যারা আমরা আসলে মাসে হিসাব করি, আমি একটু দূরের থেকেই চলে আসি, যুগে হিসাব করি, বছরে হিসাব করি, মাসে হিসাব করি, তারিখে হিসাব করি, তারা কিন্তু আসলে খুব বেশি সফল হতে পারে না। দেখবেন আপনি, যারা আসলে সফল ব্যক্তি তাদের সময়টা কিভাবে হিসাব করে আপনি দেখলে বুঝতে পারবেন সময়টা তারা কিভাবে হিসাব করে। যেমন একজন ব্যস্ত ব্যক্তি এবং সফল ব্যক্তি, তাকে আপনি বলবেন যে ভাইয়া আগামীকাল বা আগামী 15 তারিখে আমি আপনার সাথে একটু কথা বলতে চাইতেছি। তখন সে বলবে আগামী 15 তারিখে আমার তো ওই রকম ভাবে সময় নাই, তবে 4:15-তে, 4:15 থেকে শুরু করে 4:30 পর্যন্ত আমি 15 মিনিট ফাঁকা আছে, এই সময়টা আমি সময় দিতে পারবো। আপনি দেখেন, সফল ব্যক্তি, এরা কিন্তু সফল ব্যক্তি সময়টাকে কি ঘন্টা না মিনিটে নিয়ে আসলো, ঘন্টা না মিনিটে নিয়ে আসলো। তো আপনিও যদি আপনার সময়টাকে ঘন্টা না মিনিটে নিয়ে আসেন, অর্থাৎ আপনি যেমন দেখতেছেন যে আপনার 6 মাস পরে পরীক্ষা, এই 6 মাস পরে পরীক্ষা বিধায় কিন্তু আপনার পড়াশোনা হচ্ছে না। কিন্তু যদি আপনার আগামীকাল পরীক্ষা হইতো, তাহলে কিন্তু আপনার পড়াশোনাটা ঠিকই হইতো। তদ্রূপ আপনি আগামীকাল একটা পরীক্ষা দেবেন, এমন একটা সিলেবাস তৈরি করেন আজ, যে আগামীকাল আমি এই পরীক্ষাটা দেব, অতটার সময় 1 ঘন্টা বা 2 ঘন্টা পরীক্ষা দেব, 1 ঘন্টা পরীক্ষা দেব এই সিলেবাসের উপরে। এখন আপনি এরকম একটা সুন্দর সিলেবাস তৈরি করেন, এই টপিক্সের উপরে আমি আগামীকাল পরীক্ষা দেব। এখন কোন টপিক্সের উপরে, এখন আপনি কিন্তু গুলিয়ে যাচ্ছেন যে আমি জানবো কিভাবে কোন টপিক্সের উপরে। হ্যাঁ, আপনি প্রথমে আসেন, আপনি কি ইংরেজি পরীক্ষা দিতে চান, নাকি বাংলা পরীক্ষা দিতে চান, নাকি গণিত পরীক্ষা দিতে চান আগামীকাল? হ্যাঁ, আগামীকাল যদি আপনি ইংরেজি পরীক্ষা দিতে চান, তাহলে আপনি ধরুন যে আপনি যদি এইচএসসি লেভেলের একটা স্টুডেন্টস হন, তখন আপনি ভাবেন যে আমাদের যে প্যাসেজটা আছে, নেলসন ম্যান্ডেলা ওনার যে প্যাসেজটা আছে, এই প্যাসেজের উপরে আমি একটা পরীক্ষা দেব, এই প্যাসেজের উপরে আমি একটা পরীক্ষা দেব। কখন পরীক্ষা দেব? আগামীকাল কটার সময়? 11টার সময়। এখন কয়টা বাজে? এখন 2:50 বাজে, আজ 2:50 বাজে। আগামীকাল আমি 11টার সময় নেলসন ম্যান্ডেলা এই টপিক্সটার উপরে 50 মার্কের একটা পরীক্ষা দেব। আচ্ছা, আপনি 50 মার্কের যে পরীক্ষাটা দেবেন, তো প্রথমে আপনি ভাবেন এই পরীক্ষার মধ্যে আপনার কি কি আসবে। ইয়েস, প্রথমে প্যাসেজটা আসবে। প্যাসেজের আলোকে কি আসতে পারে আপনার? প্যাসেজের আলোকে আপনার 5টা প্রশ্ন আসতে পারে। ইয়েস, আপনি এই নেলসন ম্যান্ডেলা প্রথমে আপনি লিপিবদ্ধ করেন, এই নেলসন ম্যান্ডেলা আমি প্যাসেজটা পড়বো, খুব ভালোভাবে পড়বো, অর্থসহ পরিষ্কারভাবে পড়বো। এর মধ্যে যে শব্দগুলো আছে সবগুলো শব্দের অর্থ আমি আগে ভালো করে জানবো। আচ্ছা, এরপরে এইখান থেকে আমি 25টা প্রশ্ন নেব, অর্থাৎ আমাদের ডাব্লিউএইচ যে কোশ্চেনগুলো থাকে, ওপেন এন্ডেড যে কোশ্চেনগুলো থাকে, এরকম 25টা কোশ্চেন আমি নেব।
এই 25টা কোশ্চেন আমি ভালো করে নেলসন ম্যান্ডেলা প্যাসেজের আলোকে পড়ব। আচ্ছা, পড়া হয়ে গেল। আমি নেলসন ম্যান্ডেলা প্যাসেজের আলোকে এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেন যেটা আছে সেখান থেকে আমি 100টা মাল্টিপল চয়েস কোশ্চেন নেব। কোথায় নেব? বিভিন্ন গাইড আছে, বিভিন্ন বই আছে, অনলাইন আছে, এখান থেকে কিন্তু আপনি এগুলো সংগ্রহ করতে পারেন। আচ্ছা, 100টা আপনি সংগ্রহ করলেন। এরপরে আপনি নেলসন ম্যান্ডেলা প্যাসেজের উপর একটা ফ্লো চার্ট, একটা সামারি, 3টা ফ্লো চার্ট, 3টা সামারি, এগুলো কিন্তু আপনার সিলেবাস। এবং নেলসন ম্যান্ডেলা এর উপরে আপনি কি করলেন? খুব চমৎকারভাবে একটা প্যারাগ্রাফও তৈরি করলেন। এইভাবে আপনি মনে করেন যে সুন্দর একটা সিলেবাস তৈরি করলেন, যে আপনার এইচএসসি লেভেলে কি কি ধরনের প্রশ্ন আসে। অর্থাৎ আপনার সামারি আসে, ফ্লো চার্ট আসে, ওপেন এন্ডেড কোশ্চেন আসে, এমসিকিউ আসে, মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো আসে, রিয়ারেন্স আসে, প্যারাগ্রাফ আসে। আপনার পুরো সিলেবাসের আলোকে 50 মার্কের আলোকে আপনি চমৎকার একটা সিলেবাস তৈরি করে ফেললেন। সিলেবাস তৈরি করে এবং সবগুলো একত্রিত করলেন, আমি এখন এগুলো পড়বো, ব্যাস আপনি পড়া শুরু করলেন। এবং আপনি এইভাবে বললেন যে আমি এই প্রশ্নটা কাউকে দিয়ে করাবো অথবা নিজেই প্রশ্নটা করব লটারির মাধ্যমে। অর্থাৎ আমি যেখানে ডাব্লিউএস কোশ্চেন নিয়েছি 50টা, এই 50টার মধ্য থেকে আমি পরীক্ষার মধ্যে নির্বাচন করব 5টা। ঠিক আছে, এই 50টা আপনি ছোট 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 কাগজে এই এ বি সি বা 1 2 3 4 এরকম নাম্বারগুলো লেখেন, সবগুলো কাগজ এক জায়গায় ফেলেন, এর মধ্য থেকে আপনি ইচ্ছা মতো 5টা নেন। নেওয়ার পরে আপনি দেখবেন যে যে 5টা উঠলো, এই 5টা আপনি পরীক্ষা দেবেন। এই যে দেখেন, তাহলে আপনি কিন্তু নিজেকে যাচাই করতে পারতেছেন। যখন আপনি সেলফ টেস্টগুলো দেওয়া শুরু করবেন, আপনি বুঝতে পারবেন যে আসলে পড়াশোনায় কতটা আনন্দ। আপনি কি বুঝতে পারতেছেন কি কি পড়বেন? এরকম প্রতিটা বিষয়ে কিন্তু আমরা ডিসিশন নিতে পারি। এখন আসেন, আপনি মনে করেন একজন অ্যাডমিশন ফাইটার মানে এই তো এইচএসসি রেজাল্ট আপনাদের দিয়ে দিছে বলতে অটো পাশে একটা ঘোষণা দিয়েছে। আজ ডিসেম্বর মাসের বর্তমান মাসের চলমান মাসের শেষ নাগাদ আপনাদের রেজাল্টটা পাবলিশ করার কথা। এরপরেই দেখা যাবে হয়তো করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হইলেই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল কোনো এক মাসে আপনাদের অ্যাডমিশন টেস্ট পরীক্ষা হবে। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট পরীক্ষা হবে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট পরীক্ষা হবে, চট্টগ্রাম ইউনিভার্সিটি বা আপনার রাজশাহী ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট পরীক্ষা হবে। গুচ্ছ এর আওতায় যারা আসছে তারাও অ্যাডমিশন টেস্ট পরীক্ষা নেবে। আপনি একজন অ্যাডমিশন ফাইটার। এখন দেখেন, আপনার কাছে সিলেবাসটা মনে হচ্ছে বিশাল সমুদ্রের মতো। এত বড় সমুদ্রের মধ্যে কিন্তু আপনি হাবুডুবু খাচ্ছেন। আপনি ফার্স্ট টার্গেট ঢাকা ইউনিভার্সিটি, আপনার সেকেন্ড টার্গেট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা রাজশাহী ইউনিভার্সিটি বা চিটাগাং ইউনিভার্সিটি, এভাবে আপনি টার্গেট নিয়ে কিন্তু সামনের দিকে এগোচ্ছেন। কিন্তু বিষয়টা হলো আপনি কি কি পড়বেন সেটা কিন্তু আপনি ভেবে পাচ্ছেন না। কিন্তু আপনি দেখেন, ঢাকা ইউনিভার্সিটি সংবাদ সম্মেলনের মাধ্যমে অলরেডি যে ঘোষণাটা দিয়েছে, সাংবাদিকদের মাধ্যমে যেটা জানানো হয়েছে বা ওনারা যেটা জানাইছে যে এই বছর তারা এমসিকিউ থেকে 40 মার্ক থাকবে, আর সিকিউ থেকে সৃজনশীল অংশ থেকে আপনার বা রিটেন পার্ট নামে যেটা বলতেছে লিখিত অংশ থেকে 40 মার্ক থাকবে, আর 20 মার্ক থাকবে আপনার এইচএসসি এবং এইচএসসি মিলে। এই হলো 100 মার্ক। তো 80 মার্কের মধ্যে আপনাকে পরীক্ষা দিতে হবে। আপনি লক্ষ্য করেন, এই 80 মার্কের মধ্যে যেমন এক সময় ঢাকা ইউনিভার্সিটিতে আপনার কতটি 100টি এমসিকিউ কোশ্চেন আসতো, 120 মার্ক ছিল, 120 মার্কের পরীক্ষা হতো। আচ্ছা, গত বছর আমরা যে পরীক্ষাটা দেখেছি সেখানে আমি যদি খ ইউনিটের দৃষ্টিকোণ থেকে আলোচনা করি, মানে আসলে সব ইউনিটের দৃষ্টিকোণ থেকে আলোচনা করা যায়, তবে যে কোনো একটা স্পেশাল উদাহরণ নেওয়া দরকার, সেভাবে আমি একটা উদাহরণটা আলোচনা করতেছি। এখন যদি আপনি খ ইউনিটের স্টুডেন্ট হয়ে থাকেন, যেমন ঢাকা ইউনিভার্সিটিতে গত বছরে আপনার বাংলা অংশে এমসিকিউ অংশে 16টা কোশ্চেন এসেছিল, ইংরেজি এমসিকিউ অংশে 16টা কোশ্চেন এসেছিল, আর সাধারণ জ্ঞান এমসিকিউ অংশে 28টা কোশ্চেন এসেছিল। এই দেখেন, টোটাল আপনার 60 মানে 60টা কোশ্চেন, 75 মার্ক ছিল মোট। আর আপনার এখানে রিটেন যে অংশটা, এই রিটেন অংশে একটা মার্ক ছিল। তো সব মিলে আপনার কিন্তু ওইরকম 120 কভার দিয়েছিল। ঠিক আছে,
তো আপনি দেখেন 75 আর ওখানে আছে 45, এই মোট 120 কমা দিয়েছিল। কিন্তু এই বছর যেটা করতেছে দেখেন, গত বছর বাংলায় ছিল হলো এমসিকিউ 16টা, যেহেতু এই বছর টোটাল এমসিকিউতে নাম্বার হলো 75 না কিন্তু 40, তাহলে অবশ্যই কমাতে হবে। এটি কিন্তু স্বাভাবিক, আপনি বুঝতে পারতেছেন। তো এইখানে গত বছরকার প্রশ্নটা যদি আমরা বিশ্লেষণ করি খ ইউনিটের কি দাঁড়ায় দেখেন। আপনারা জানেন আপনাদের বাংলা একটা পাঠ্য বই আছে, সাহিত্য পাঠ। এই সাহিত্য পাঠে 12টা গদ্য আছে, আর আছে হলো 12টা পদ্য, আছে একটা উপন্যাস লাল সালু, আছে একটা নাটক নবাব সিরাজউদ্দৌলা। এগুলো কিন্তু আপনার বোর্ড নির্ধারিত পাঠ্য বই আপনাদের। এই পাঠ্য বইয়ের আলোকে আমি বলি 16টা প্রশ্নের মধ্যে থেকে হুবহু 11টা প্রশ্ন এসেছিল, হুবহু 11টা প্রশ্ন এসেছিল আপনার এই পাঠ্য বইয়ের আলোকে, একদম পাঠ্য বই থেকে। 16টার মধ্যে 11টা, এখন বাকি রইল কয়টা? 5টা। আপনি কি জানেন এই 5টা প্রশ্নের কথা থেকে করেছিল? এগুলোও কিন্তু আপনার পাঠ্য বইয়ের আলোকে। হ্যাঁ, আপনাদের যে কবিতা আছে, এই কবিতার মধ্যে যে শব্দগুলো আছে এগুলো কি গ্রামারের আওতায় ফেলা যায় না? যেমন আপনারা দেখবেন যে জয়কলি পাবলিকেশনের বাংলা বিচিত্রা যে বইটা আছে, এটা প্রত্যেকটা গদ্য এবং পদ্যের শেষে এই গদ্য বা পদ্যের আলোকে ব্যাকরণিক অংশ নামক একটা অংশ দেওয়া আছে, একটা চার্ট করা আছে। আপনি লক্ষ্য করবেন আপনার ওই গদ্য বা পদ্যটাকে বিশ্লেষণ করে কিন্তু এখানে লেখা হয়েছে। তো আপনি লক্ষ্য করেন 16টা কোশ্চেন ওনারা করেছিল, এই 16টা প্রায় 16টা কোশ্চেনই কিন্তু পাঠ্য বইয়ের আলোকে। অথচ আপনি দেখেন এই বাংলা আপনি 16টা প্রশ্ন বা এবছর যদি আপনার 10টা প্রশ্ন করেন, এই 10টা প্রশ্ন কোথা থেকে করবে, কি করবে, আপনার ব্রেন কিন্তু কত হাবুডাবু খাচ্ছে, কিচ্ছু না। আপনাকে সাজিয়ে নেন আপনি কি কি পড়বেন। ইয়েস, বাংলা 12টা কবিতা মুখস্থ করে ফেলবেন, ভালো করে বুঝবেন। আচ্ছা, এর ব্যাকরণিক অংশটা ভালো করে পড়বেন এবং এর ভাবগত যে অংশটা আছে ভালো করে পড়বেন, কবি পরিচিতি ভালো করে পড়বেন, পাঠ পরিস্থিতি ভালো করে পড়বেন। দেখেন আপনার কিন্তু সিলেবাসটা কত ছোট, যেটা আপনি এইচএসসি লেভেলে যে বইটা পড়ে এসেছিলেন ওটার উপরে একটু গুরুত্ব দেওয়া। আচ্ছা, লাল সালু উপন্যাস, হ্যাঁ উপন্যাসটা দেখেন, আমি জানি এটা আসলেই বাস্তব সত্য যে আমাদের এত বড় উপন্যাস পড়তে ধৈর্যের বাদ বা মানে না। তাই দেখা যায় যে 1 পেজ থেকে শুরু করে একদম আপনার এই লাল সালু উপন্যাসের প্রেক্ষাপট সহ সৈয়দ ওয়ালিউল্লাহর যে ভাবধারাটা একটি সামাজিক উপন্যাস লাল সালুর মাধ্যমে প্রকাশ করেছে, এই পুরো বিষয়টা একদম গোড়া থেকে মাথা পর্যন্ত পুরো বিষয়টা আপনি কিন্তু আমার মনে হয় না কয়জন স্টুডেন্ট পুরাটা একবার পড়েছেন। তো এখন দেখেন, এখন কিন্তু আপনাকে পড়তে হবে, কি পড়তে হবে, এই পুরো উপন্যাসটা যদি আপনি পড়েন এবং পূর্বের প্রেক্ষাপট সহ, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে এই উক্তিটি কার, এই উক্তিটি কে লিখেছেন। অথবা আপনি যদি বলেন যে আপনি শস্যের চেয়ে টুপি বেশি, টুপির চেয়ে আগাছা বেশি, এই উক্তিটি কার, এই উক্তিটি কি মজিদ মিয়ার? না, এই উক্তিটি কিন্তু ঔপন্যাসিক সৈয়দ ওয়ালিউল্লাহর। এখন দেখেন এই যে কথাগুলোর মধ্যে কিন্তু তাৎপর্য আছে, ভাবার্থ আছে। এই বিষয়গুলো যদি আপনি অত্যন্ত সুন্দর এবং সুস্পষ্টভাবে আগের থেকে জানেন, অর্থাৎ আপনি কিন্তু খেয়াল করেন কি পড়বেন আপনি বুঝতেছেন। ইয়েস, নবাব সিরাজউদ্দৌলা যে নাটকটা আছে, হ্যাঁ এটাও কিন্তু আপনাকে পড়তে হবে। এই কথাটা কোন দৃশ্যে আছে, অমুক অমুক অঙ্কের ভিতরে কয়টা দৃশ্য আছে, অথবা আপনার এরকম দেখা যায় যে এই উক্তিটি কার, এই ধরনের নানাবিধ কিন্তু কোশ্চেনগুলো এসে থাকে। ঠিক আছে, তো আপনাকে কি কি পড়তে হচ্ছে বাংলার মধ্য থেকে? বাংলা সাহিত্য পাঠ, এর মধ্যে 12টা গদ্য 12টা পদ্য খুব ভালোভাবে, লাল সালু খুব ভালোভাবে, নবাব সিরাজউদ্দৌলা নাটকটা খুব ভালোভাবে। আচ্ছা, এই কয়টা যদি আপনি খুব ভালোভাবে পড়েন, আপনার ঢাকা ইউনিভার্সিটি ওনারা কিন্তু অলরেডি ঘোষণাই দিয়েছে আমরা পাঠ্য বই থেকে প্রশ্ন করব। আচ্ছা, পাঠ্য বই থেকে যদি প্রশ্ন করে, এর মধ্য থেকেই তো প্রশ্ন যে সাধারণত করবে এমনই একটা ইঙ্গিত কিন্তু বহন করে কথার মাধ্যমে। তাহলে কি আপনি বুঝতে পেরেছেন কি পড়বেন আপনি? এখন যদি আপনি বাজারে প্রচলিত অনেক বই আছে, সে একটা বই বা অনেকগুলো বই এনে গোড়ার থেকে মাথা পর্যন্ত যা আছে সব পড়া শুরু করেন, মহাসমুদ্রের মধ্যে যদি আপনি হাবুডাবু খান, আপনি কি সিলেবাসটা কখন আপনি ছোট করতে পারবেন? তা কিন্তু পারবেন না।
দেখেন, আসলে একটা পাবলিক ইউনিভার্সিটিতে, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে খুব স্ট্যান্ডার্ড মানের এবং চমৎকার মানের এবং বোঝার মতো খুব সুন্দর প্রশ্ন করে, বেসিক থেকে প্রশ্ন করে। হ্যাঁ, আমার ধারণা মতে, আমার জানা মতে এত সুন্দর কোশ্চেন খুব বিরল, খুব কম দেখা যায়। তো আপনি চাইলে এখানে আমাদের চাপের কারণে আমরা কি পড়বো কি পড়বো না, ঠিক আছে, এই যে যে ব্যাপারটা, এত চাপের কারণে আমরা কিন্তু হিবিজিবি হয়ে যাইতেছি, আমাদের ব্রেনটা অগোছালো হয়ে যাইতেছে, আমরা কি করব কি করব না বুঝতে পারতেছি না। তাহলে আপনি দেখেন বাংলা, এখান থেকে আপনি দেখেন সৃজনশীল যে অংশটা বা আপনার লিখিত যে অংশটার কথা বলা হয়েছে, ইয়েস, আপনি বাংলা অংশে গত বছরকার প্রশ্নের প্যাটার্নটা আপনি একটু ফলো করেন। যেহেতু রচনামূলক অলরেডি কিন্তু ওনারা গত বছর থেকে শুরু করেছে, লিখিত অংশটা শুরু করেছে। দেখেন ওইখানে কি, যে ওখানে একটা উদ্ধৃত্ত দেওয়া ছিল, ঠিক আছে, ওই উদ্ধৃতের মধ্যে যে উদ্দীপকটা দেওয়া ছিল, উদ্দীপক দেওয়া ছিল, দেখেন এই উদ্দীপকটা যেভাবে আমরা দেখা যেতেছে যে একটা গল্পের আলোকে হুবহু যে একটা উদ্দীপক গল্পের মধ্য থেকে হুবহু উঠায় দেয়, এরকম কিন্তু দেয় না আমাদের পরীক্ষাগুলোতে। সাধারণত এগুলো কেমনে দেয়, দেখা যায় যে বাহির থেকে একটা ঘটনা আলোচনা সাপেক্ষে লিখে দিল উদ্দীপক হিসাবে, ওই ঘটনার সাথে আপনার পাঠ্য বইয়ের গল্পটার সাথে একটা মিল খুঁজে বা একটা সাদৃশ্য খুঁজে আপনার সিরিয়ালে একটা প্রশ্ন করে। ক নাম্বার আপনার জ্ঞানমূলক প্রশ্ন, নাম্বার থেকে 1। খ নাম্বার আপনার কি প্রশ্ন, অনুধাবন, যেটা নাম্বার থাকে 2। তারপরে আপনার গ নাম্বার প্রয়োগ, সেখানে নাম্বার থাকে 3। প্রয়োগ ও উচ্চতর দক্ষতা, এখানে নাম্বার থাকে 4। দেখেন ঢাকা ইউনিভার্সিটি কিন্তু এ ধরনের কোশ্চেন করে নাই, হুবহু আপনার গল্পের থেকে একটা উদ্দীপক নিয়ে আসছে, একদম হুবহু গল্পের থেকে একটা উদ্দীপক নিয়ে আসছে। এখানে যে ওনারা প্রশ্ন করেছেন, এখানে কিন্তু 1 2 3 4 এরকম মার্কিং করেন নাই। এখানে 3টা কোশ্চেন দিয়েছেন, ধরেন এই 3টায় 2.5 করে 7.5 নাম্বার, অথবা 2.5 করে 4টে দিলে 10 নাম্বার। এই যে যে কোশ্চেনটা, তার মানে এখানে কিন্তু ওনাদের কোশ্চেন করার মধ্যেও কিন্তু একটা সৃজনশীলতা আছে। এর অর্থ কি, আপনি পাঠ্য বইটা ভালো করে পড়তে বলা হয়েছে, আপনি যে পাঠ্য বইটা পড়বেন সেটাই আপনাকে পড়তে বলা হয়েছে। তো যাই হোক, আমি এই বিষয়টা নিয়ে আপনি কি কি পড়বেন এটা আমি পর্ব 1 আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আমি পর্ব 2 নিয়ে খুব দ্রুতই আসছি। খোদা হাফেজ।